শেড্ডিক এখন উঠে বসতে পারে। সেই নতুন করে সব তৈরি করার তদারকির ভার নিয়েছে। সন্ধ্যার দিকে বব ওদের ক্যাম্পে পৌঁছল। টিনা আগুনের ধারে দাঁড়িয়ে আছে। মেক্সিকান মেয়েটা রান্নার জোগাড় করছে। রকলি কাছেই বসে কফি খাচ্ছে। কফির মগটা পৌঁছে দিয়ে ওর পাশেই দাঁড়িয়ে ছিল গ্রেগ। ববের দিকে ফিরল সে। পরিষ্কার জায়গাটা দেখিয়ে বব বলল, কাজ শুরু করেছ দেখছি, এক কাপ কফি হবে? ঘোড়ার পিঠ থেকে নেমে বিশ্রাম নাও। পশ্চিমে নবাগতকে যেভাবে আমন্ত্রণ করা হয় তাই বলল টিনা, কিন্তু ওর স্বরে আন্তরিকতা ফুটে উঠল না। ক্রমওয়েল রাঞ্চ থেকে কাউকে কোনোদিন না খাইয়ে ফিরিয়ে দেয়া হয়নি। এই পথ দিয়েই যাচ্ছিলাম, ব্যাখ্যা দিল বব। আগুনের ধারে মেক্সিকান মেয়েটার হাত থেকে এক মগ কফি গ্রহণ করল সে। ক্যাম্পের কিছুই ওর চোখ এড়ালো না, কিন্তু টিনা জানে ক্যাম্পের খুঁটিনাটি দেখার জন্য লোকটা এখানে আসেনি। কফি শেষ করে নিজের পথে চলে যাও, বলল টিনা। তোমাকে ক্রমওয়েল রাঞ্চের মাটিতে আমি দেখতে চাই না। ঠান্ডা মলিন চোখে টিনার দিকে চাইল বব। তোমাদের কারো সাথে আমি কোনো ঝামেলা করিনি, করবেও না। আগামীকাল সকালের পরে যদি তোমাকে ক্রমওয়েল রাঞ্চের মাটিতে দেখা যায় তবে দেখা মাত্রই গুলি করা হবে। কেউ যদি খাতির করে তোমাকে ছেড়ে দেয় তাকে বরখাস্ত করা হবে। খুব কঠিন কথা। কফির মগটা নিজেই আবার ভরে নিয়ে মন্তব্য করল বব। কিন্তু বিশ্বাস করো ম্যাম, তোমাদের সাথে আমার কোনো বিরোধ নেই। ডেরিক রাইলিকেও কি তুমি এই কথাই বলেছিলে? ওর মুখের ভাব একটু বদলালো না। ওর সাথে আমার কোনো কথাই হয়নি, ওর ব্যাপারে জানার সুযোগ হয়নি আমার। রকলি উঠে দাঁড়ালো। কফি শেষ করে এখান থেকে বিদায় হও। শান্ত চোখে ওর দিকে চেয়ে বব বলল, তোমাকে হয়তো একদিন শহরে আসতে হবে। প্রায়ই শহরে যাই আমি, জবাব দিল রকলি। দরকার হলে ক্রমওয়েল রাঞ্চের সবাই মিলে শহরে গিয়ে তোমাকে শিকার করব। আমাদের কোনো কর্মচারী যদি গুলি খায়, হুমকি দিল টিনা, তবে যেখানে তোমার নাগাল পাই সেখানেই তোমাকে ফাঁসিতে ঝোলাবো, বুঝেছ? একদম পরিষ্কার। নিজের ঘোড়ার কাছে এগিয়ে জিনের উপর চড়ে বসল বব। পিছন ফিরে আগুনের পাশে দাঁড়ানো সুন্দর মেয়েটার দিকে চাইল। ম্যাম, মহিলা বস সম্পর্কে অনেকে অনেক রকম মন্তব্য করে, তবে তুমি তার ব্যতিক্রম। লোকটা চলে যাওয়ার পর টিনা বলল, আমার মনে হয় না লোকটা ঝামেলা বাঁধাবে, কিন্তু আমার নির্দেশ বলবৎ থাকলো। লোকটা খামোকা ঘুরছে না, আমার মনে হয় ও কারো পিছু নিয়েছে, রকলি বলল। লোকটা যেদিকে গেছে ওদিকে সামান্য ধুলো ওড়ার আভাস দেখা যাচ্ছে। কেন যেন একটু শিউরে উঠল টিনা। যার পেছনে যাচ্ছে তার 12টা বাজাবে ও মন্তব্য করল স্কিফিন। স্টক বলল, আমি জানি রাইডারের খোঁজে ও যাচ্ছে, ওকে খুন করবে। এরপর আর কেউ কোনো কথা বলল না। একে একে বাদুড় দেখা দিচ্ছে আকাশে। অক্লান্তভাবে পোকার পিছনে ধাওয়া করছে ওরা। এখন সে কোথায়? কোথায় আছে রাইডার? আগুনের কাছ থেকে দূরে সরে গেল টিনা। চিন্তিত চোখে আর্নি চিন্তিত চোখে আর্নি ওর সরে যাওয়া লক্ষ্য করল। একটু থেমে চোখ তুলে অন্ধকারে কালো টিলাগুলোর দিকে চাইল টিনা। রাইডার ওখানেই কোথাও আছে, একা। 18। বেশ গরম পড়েছে। দূরের পাহাড়গুলো দিগন্তে যেন একাকার হয়ে গেছে। লাভার স্তরটা উত্তপ্ত হয়ে উঠেছে, ছুলে ফোসকা পড়বে। ফাটলের ভিতর থেকে জন্মানো একটা পাইন গাছের ছায়ায় রাইফেল নিয়ে তৈরি হয়ে শুয়ে আছে বব। ঝর্ণার দিকে ওর লক্ষ্য। দুদিন আগেও তার ধারণা ছিল রাইডার তার এই ফাঁদে ধরা দেবে, কিন্তু এখন সে ততটা নিশ্চিত হতে পারছে না। নিশ্চয় অন্য কোনো জায়গা থেকে পানি সংগ্রহ করছে সে। একটা শকুন মাথার উপর চক্কর দিচ্ছে। সে জানে রাইডার ওখানেই আছে। দুদিন আগে লাভার কাছে একটা নতুন নাল লাগানো ঘোড়ার পায়ের ছাপ সে দেখেছে। কয়েক ঘন্টা পর প্রবেশ কথাটা
সে খুঁজে বের করেছে, প্রবেশ পথটাও সে খুঁজে বের করেছে, কিন্তু গলিঘুচির মধ্যে ঢুকতে ওর মন চায়নি। তবে ফাটলের ভিতরেও কয়েকটা ট্রাক ওর চোখে পড়েছে। ভিতরটা আরো ভালো করে দেখা দরকার। রাইফেল হাতে ছায়া ছেড়ে বেরোলো বব। ওর পায়ে শক্ত তলির ইন্ডিয়ান মোকাসিনের জুতো, পিঠের উপর ভারী বোচকায় আরো একজোড়া রয়েছে, সাথে শুক্তো মাংস আর কিছু চাও এনেছে। বোচকায় যা আছে তার দরকার হলে 1 সপ্তাহ বাঁচার মতো খাবার জিনিসপত্র রয়েছে। নিঃশব্দে লাভার উপর দিয়ে এগোলো বব। খেয়াল মাঠ ঘিরে দেয়ালটার উপর ওর চোখ, উকি দিয়ে ভিতরটা দেখার আগ্রহে খেয়াল না করে নুড়ির উপর পা ফেলল। লাভার উপর পাথর ঘষা খাওয়ার সামান্য শব্দ হলো। মুহূর্তে জমে দাঁড়ালো সে। চালাকিটা বুঝে অস্ফুট স্বরে একটা গাল দিল। উবু হয়ে স্থির হয়ে বসে অপেক্ষা করছে, শুনছে। শেষ পর্যন্ত উঠে দাঁড়িয়ে লম্বা পা ফেলে নুড়ি পার হবার চেষ্টা করলো। একটা বুলেট ওর মাথা ঘেঁষে বেরিয়ে গেল। চট করে শুয়ে পড়ে গড়িয়ে একটা ফাটলের মধ্যে আশ্রয় নিল। সত্যিকার অর্থে ভয় পেয়েছে বব। হাঁপাচ্ছে সে। কান খাড়া রেখে অপেক্ষা করছে বব। আকাশে সাদা মেঘের ভেলাগুলো ভেসে ভেসে দূরে সরে যাচ্ছে, কিন্তু সেই রাগী চাবুকের শব্দের মতো গুলির আওয়াজটার কথা সে ভুলতে পারছে না। গত 6 বছরে সেড্রিকের এলোপাথারি গুলি ছাড়া এই প্রথম তাকে লক্ষ্য করে কেউ গুলি ছুঁড়েছে। গুলিটা যে কোথা থেকে এলো তা সে দেখতেই পায়নি। সারাটা বিকেল বব ওই ফাটলের মধ্যেই কাটালো। বব জানে রাইডার দেখেছে সে কোথায় অদৃশ্য হয়েছে। আশেপাশে কোনো রকম আশ্রয়ও নেই, সুতরাং রাতের আধার হওয়ার পরই ওখান থেকে নড়ল বব। ওর ঘোড়ার জিনের মাথায় এক গোছা ঝোপ বাঁধা রয়েছে। ওরই একটা শাখার সাথে একটা রাইফেলের গুলির খাপ ঝুলছে। ওটা যেন নীরব ভাষায় জানিয়ে দিচ্ছে রাইডার ইচ্ছা করলেই ঘোড়ার কাছে কোথাও ওত পেতে থেকে সহজেই ওকে শেষ করতে পারত। ঘোড়াটাকে হাঁটিয়ে অনেকটা দূরে নিয়ে তারপরে ওর পিঠে চলল বব। 2 ঘন্টা পরে খাওয়া সেরে চা খেয়ে আবার ফিরল। আর একটা চেষ্টা করে দেখতে চায়, কিন্তু এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সে একটা অজানা অস্বস্তিতে ভুগছে। সে কি তার দক্ষতা হারিয়ে ফেলছে? আগে অলক্ষ্যে শিকারের কাছে এগিয়ে যেতে পারত, কিন্তু এখন শিকারই উল্টো তার আশপাশ দিয়ে ঘুরে যাচ্ছে, সেই টের পাচ্ছে না। অনেকক্ষণ কান পেতে শুনে ভিতরে ঢোকার পথ দিয়ে এগোলো। আগেই ভিতরে ঢুকে অপেক্ষা করবে, সকালে রাইডার বেরোলেই। আবদ্ধ জায়গায় ঢুকে ওর কেমন যেন একটা আঁকড়ে ধরা অনুভূতি হচ্ছে। ছুটে বেরিয়ে আসতে ইচ্ছে করছে। একটা বাঁক ঘুরে 1 পা আগে বাড়ল। পায়ে কিসের যেন টান অনুভব করলো। স্বভাবজাতভাবে পিছন দিকে একপাশে ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তে সে বুঝে নিয়েছে নিজের অজান্তেই ভুল করে একটা ফাঁদে পা দিয়েছে। প্রচণ্ড শব্দে একটা ভারী পাথর মাটিতে পড়ল। ধুলোয় দম আটকে আসছে। 2 হাতের তালু মাটির উপর রেখে হা করে মুখ দিয়ে শ্বাস নেয়ার চেষ্টা করছে। বুকের ভিতর ধরাস ধরাস পিটুনি কমে স্বাভাবিক হতে কয়েক মিনিট সময় নিল। বুঝতে পারছে তার দেহে কোনো আঘাত লাগেনি। ওর ভিতর আতঙ্কের একটা চোট বয়ে গেল। পালাও, জলদি সরে পড়ো। রাইফেলটা তুলে নিয়ে এক ছুটে 10-12 গজ গিয়ে আবার থামল। হাঁপাতে হাঁপাতে কান পাতল। না, কেউ পিছু নেয়নি। কেবল উপর থেকে ধুলো পড়ার একটা অস্পষ্ট শব্দ শোনা যাচ্ছে। পরিস্থিতিটা ভেবে দেখল বব। এখনই ফিরে গেলে কেমন হয়? আরও একটা ফাঁদ থাকতে পারে, কিন্তু তার সম্ভাবনা কম। ঘুরে আবার আগে বাড়ল সে। পাথরটা টপকাবার সময়ে
দেয়ালে হাত লাগালো দেয়ালে হাত লাগলো। ঠান্ডা, খুব ঠান্ডা। হঠাৎ ধক করে উঠল ওর বুক। এটা কি ভবিষ্যতের কোনো আভাস? নিজের দুর্বলতায় রেগে উঠে সব ঝেড়ে ফেলে আবার এগোলো। মাঝখানের বড় বড় ঘাসের উপর দিয়ে চলতে খসখস শব্দ হচ্ছে, তাই কিনারা দিয়ে হাঁটছে বব। কিনার দিয়ে হাঁটার সিদ্ধান্তই এ যাত্রা ওর প্রাণ বাঁচালো। দ্বিতীয় ফাঁদে পা দিতেই তীরটা ওর বুকে না লেগে হাতে গেঁথে গেল। চট করে হাঁটু গেড়ে মাটিতে বসে গুলি ছোড়ার জন্য তৈরি হলো বব। এবারেরটা সরাসরি আক্রমণ বলেই ধরে নিয়েছিল, কিন্তু পুরো 2 মিনিট অপেক্ষা করেও কোনো আওয়াজ শুনতে পেল না। কাঁধের কাছে হাতটা ব্যথা করতে শুরু করেছে। তীরটা টেনে বের করে রুমাল দিয়ে ক্ষতটা চেপে রাইফেল তুলে নিয়ে ছোট পার্কে ঢুকে একটা ঝোপের পিছনে লুকালো। এটা তার জন্য একটা মরণ ফাঁদও হতে পারে। রাইডারের জন্য অপেক্ষা করছে সে, কিন্তু রাইডারও ওর জন্য ওত পেতে বসে নেই তো। দিনের আলো ফুটলে ববের চোখে পড়ল মাঠের একটা জায়গায় কিছুটা ঘাস খাওয়া। কোনো ঘোড়া বা প্রাণের চিহ্ন নেই কোথাও। 1 ঘন্টা, তারপরে আরো 1 ঘন্টা অপেক্ষা করলো। পাথরের কেবিনটার উপর রোদ পড়েছে, কিন্তু ভিতরে ঢোকার ফাটল ওখান থেকে দেখা যাচ্ছে না। অস্থিরভাবে অপেক্ষা করছে বব। ভিতরের পার্কে ঘোড়াগুলোর সাথে রাত কাটিয়েছে রাইডার। নিশ্চিন্ত হয়ে ঘুমিয়েছে, কারণ ঘোড়াগুলো তাকে আগে থেকেই বিপদ সংকেত জানাবে। সকালের কফি আর নাস্তা তৈরি করে পুরো এলাকাটা খুঁটিয়ে লক্ষ্য করলো পল। খাওয়া শেষ করে টানেলের ভিতর দিয়ে এসে গুপ্ত দরজা খুলে পাথরের কেবিনে ঢুকলো। তারপর দূরবীন চোখে লাগিয়ে জানালার ফাঁক দিয়ে প্রবেশপথটার দিকে চাইল। প্রায় শেষ মাথায় পাতা হয়েছিল তীরের ফাঁদ। ধনুকের তীরটা নেই, অর্থাৎ কেউ ভিতরে ঢুকেছে। যেই ঢুকে থাকুক তাকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। আবার ভিতরের মাঠে ফিরে যাওয়ার পথে বুদ্ধিটা তার মাথায় এলো। লাভার দেয়াল বেয়ে উঠে আভা পেরিয়ে ববের ঘোড়া খুঁজে বের করতে ওর বেশি সময় লাগলো না। ঘোড়ায় চলে অ্যালামিটোসের দিকে রওনা হলো রাইডার। দুপুরের দিকে শহরে পৌঁছলো। ববের ঘোড়াটা বেঁধে রেখে ডিভাইড সেলুনে ঢুকলো সে। সেলুনের ভাঙা জানালা দিয়ে প্রথমে রাইডার, পরে ঘোড়াটাকে লক্ষ্য করলো যে নিজের 2জন কর্মচারীর সাথে বসে আছে সে। হ্যাঁ, ঠিকই চিনেছ, ওটা ববের ঘোড়া। ওদিকে পাহাড়ের ভিতর সে আমাকে খুঁজে বেড়াচ্ছে। তোমাকে ঠিকই খুঁজে বের করবে ও। টাকা দিয়ে ওকে আমার পিছনে লেলিয়ে দিয়েছ, তাই না? রাগটা কোনো মতে সামলে নিল টানার। এসব আবল তাবল কি বলছো? ওর মুখটা লাল হয়ে উঠেছে। যাবার আগে $1,500 অ্যাডভান্স নিয়ে গেছে বব। মোট $3,000 রফা হয়েছে। কাজটা পলিনের জন্য করলেও টাকাটা ববের উপরই পাওনা। ববকে ভাড়া করার মতো টাকা আর আছে? আর কার আছে? গ্লাসের বাকি হুইস্কি গলায় ঢেলে বেরিয়ে এলো রাইডার। গ্র্যান্ড হোটেলের ডাইনিং রুমে বসে লাঞ্চ খাওয়ার সময়ে দরজা দিয়ে পলিন খাবার ঘরে ঢুকলো। থমকে ওর দিকে অবিশ্বাসের চোখে কতক্ষণ চেয়ে থেকে বলল, তুমি এখানে কি করছো পল? দেখতেই পাচ্ছ ভালো খাবার উপভোগ করে খাচ্ছি, কিন্তু তোমাকে এমন অসুস্থ দেখাচ্ছে কেন? মনে হয় এখানকার আবহাওয়া তোমাকে স্যুট করছে না। তোমার এত খুশি হওয়ার কি কারণ ঘটল? বিরক্ত হয়ে বলল পলিন। কিছুই তো বদলায়নি। ববকে তুমি চেনো? ওর মুখের ভাব একটুও বদলালো না। কে? নামে চিনতে পারছি না। তুমি নিউ ইয়র্কেই ফিরে যাও পলিন। তোমাকে নিয়ে আর ঝামেলা পোহাতে আমি চাই না। কিসের কথা বলছো তুমি? তুমি বাজে টানা ছাড়া আর কারো এত টাকা নেই যে ববের মতো লোককে ভাড়া করতে পারে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ?
ঠিক তোমার বাপের মতোই হয়েছো তুমি। সারা জীবন কেবল এটা ওটা করার প্ল্যানই করতে পারলো না কিছুই। একজন ভালো কাউকে বিয়ে করে এসবের ইতি টানলেই তো পারো। আমি বিবাহিতা, তোমার স্ত্রী। আমি যদি ফিরি তবে একটা ডিভোর্স স্যুট ফাইল করব। তুমি যদি লড়তে চাও তাহলে বাধ্য হয়ে পিঙ্কারটনের রিপোর্ট কোর্টে দাখিল করব। হয়তো ওরা তোমাকে ফাঁসি দেবে না, তবে জেলে পাঠাবে এতে কোনো সন্দেহ নেই। আমি মুক্তি চাই। ওই রান্সের মেয়েটাকে বিয়ে করার জন্যে শুধু মুক্তি চাই। পৌলিনকে মলিন দেখাচ্ছে, কিন্তু চোখ দুটো কঠিন আর উজ্জ্বল। আর তুমি যদি ফিরতে না পারো তাহলে ববের হাতেই তোমাকে ছেড়ে দেব। ওকে ঠকাবার চেষ্টা তুমি নিশ্চয়ই করবে, আর তারপরে যে কি ঘটবে এটা আমার ভালো করেই জানা আছে। কফির কাপটা আবার ভরে নিল পল। তার চেয়ে টেনে চেপে যত জলদি সম্ভব এখান থেকে চলে যাও। রাইডার যখন আবার লাফার উপরে উঠল তখন আকাশে চাঁদ উঠেছে। অস্বাভাবিক কোনো আওয়াজ ওর কানে এলো না। ঘোড়াগুলো নিশ্চিন্তে মাঠে চড়ছে। এখানেই কোথাও রয়েছে বব। তার ঘোড়ায় জিনটা লুকানো রয়েছে দেখেই সে বুঝবে ওটা ব্যবহার করা হয়েছে। ইচ্ছে করেই ববের ঘোড়ায় চড়ে অ্যালামিটোসে গিয়েছিল পল। ববকে রাগিয়ে দেয়াই ওর উদ্দেশ্য। যার বিরুদ্ধে লড়তে নেমেছে তার ক্ষমতা সম্পর্কে রাইডারের মনে কোনো সন্দেহ নেই। জানে নেহাত কপাল ভালো বলেই এতক্ষণ বেঁচে আছে। গত রাতের বিছানা থেকে সরে কিছুটা দূরে লাভার দেয়ালে হেলান দিয়ে ঘুমালো পল। যখন ঘুম ভাঙল তখন পূবের আকাশটা ফর্সা হয়ে আসছে, কিন্তু দিগন্তের কাছে কালো মেঘ আর বিদ্যুতের চমক দেখা যাচ্ছে। ভেজা বাতাসে রয়েছে ঝড়ের পূর্বাভাস। পুরো আধ ঘন্টা চোখের সামনে যতগুলো আড়াল রয়েছে তা খুঁটিয়ে দেখল রাইডার। যখন জায়গা ছেড়ে নড়ল, ঝোপের আড়াল দিয়ে এগোলো। নিজের ক্যাম্পে তার পাতলা বর্ষাতির পকেটে খাবার ভরে প্যান্ট আর শার্টের পকেটে গুলি ভরে নিল। ঝুঁকি দিয়ে আড়ালে একটা ছোট্ট আগুন জ্বালিয়ে কফির সাথে কিছু খেয়ে রাইফেল হাতে উঠে দাঁড়ালো। ক্যাম্প থেকে সরে যাওয়ার সময়ে ঘোড়াগুলো বিপদ সংকেত হিসাবে কাজ করলো, কিন্তু প্রায় মিস করে যাচ্ছিল। হঠাৎ তামাটে স্টালিয়নটার মাথা ঝাঁকি দিয়ে উপরে উঠল। সাথে সাথে দুই হাতের উপর হয়ে শুয়ে পড়ল রাইডার। চাবুক ফোটার মতো একটা গুলির শব্দ হলো। ঘোড়াগুলো ছুটে পালিয়েছে, কিন্তু মাথা তুলে পশ্চিম দিকে দেখছে। দুই হাতের উপর রাইফেল রেখে ক্রল করে ট্যানেলে ঢোকার পথের দিকে এগোলো রাইডার। ওখানে জমিটা হঠাৎ কিছুটা নিচু হয়েছে। ওখানে আশ্রয় নিয়ে দুটো পাথরের ফাঁক দিয়ে চাইল সে। অন্যদিকে দেখার জন্য মাথা ঘুরাতেই একটা বুলেট ওর কানের পাশ দিয়ে চলে গেল। উপর হয়ে বসে ভাবছে বব কি আশা করবে সে ডান দিকে সরবে না বাঁ দিকে। যেখানে বুলেটটা আঘাত করেছে ওখান থেকে গুলি আশা করবে না বব। ঝুঁকি নিয়ে চেয়ে বুঝল 60 গজ দূরে লাভার উপর থেকেই গুলিটা এসেছে। পাতলা পাথরের একটা ঢিবির আড়াল থেকেই গুলি করেছে বব। ঢিবি লক্ষ্য করে পরপর 3টা গুলি ছুঁড়ে কুঁজো হয়ে দৌড়ে 20 গজ সরে গেল রাইডার। আর একটা গুলি করলো সে। গুলির সাথেই ওখান থেকে সরে যাওয়ার জন্য ছুটল বব। আবার গুলি করলো রাইডার, কিন্তু তাড়াহুড়োয় মিস করলো। পরবর্তী 1 ঘন্টা কিছুই ঘটল না। পাথরের উপর আর একটা পাথর আঘাত খেল। শব্দের জোর শুনে পল বুঝল পাথরটা ছোড়া হয়েছিল। একটু অপেক্ষা করে বরফ গুহার মধ্যে ঢুকলো রাইডার। ওটার মাঝামাঝি জায়গায় একটা ফাঁক উপর পর্যন্ত চলে গেছে। লাভা প্রবাহের সময় হয়তো ওদিক দিয়ে কোনো গরম গ্যাস বেরিয়েছে। ওদিক দিয়ে উপরে উঠে কিছু আলগা পাথর আর ঝোপের মধ্যে বেরিয়ে এলো রাইডার, কিন্তু উঠতে গিয়ে ধারালো লাভায় হাতের কয়েক জায়গা ছিলে গেল। চারদিক আলো করে কাছেই কোথাও বাস পড়ল।
মাটিতে শুয়ে শব্দটার জন্য অপেক্ষা করছে রাইডার। শব্দের সাথে সাথে বৃষ্টি নামলো। বৃষ্টির মধ্যেই হঠাৎ ববকে দেখতে পেল। 500 গজ দূরে বৃষ্টির মধ্যে ছুটছে বব। তাড়াতাড়ি রাইফেল তুলে পরপর 3টে গুলি ছুড়ল রাইডার। চট করে গুলির লাইন থেকে সরে বব একটা ফাটল কিংবা গর্তের ভিতর ঢুকলো। লাভার উপরে কোনো আড়াল নেই। সময় নষ্ট করলো না রাইডার। চট করে উঠে ঘুরে মাঠের ওদিককার দেয়ালের দিকে ছুটল। একবার পায়ের তলায় ফাঁপা আওয়াজ শুনে ওর বুকটা ধক করে উঠেছিল, কিন্তু ভাগ্য ভালো পরের পা নিরেট পাথরের উপর পড়ল। মসৃণ জায়গাগুলোর তলায় মরণ ফাঁদ থাকতে পারে মনে করে ওইসব জায়গা এড়িয়ে ছুটছে রাইডার। একবার পিছলে পড়ে ধারালো লাভায় হাঁটু ছিলে গেল। প্রায় ওপাশে পৌঁছে দৌড়ের গতি কমালো। বর্ষাতে ভিজে বেসল্ট পাথরের মতোই কালো দেখাচ্ছে। সাবধানে এগোচ্ছে সে। হঠাৎ কোথা থেকে যেন একটা গুলি এলো। শিনবনের উপর প্রচণ্ড আঘাত পেয়ে পড়ে গেল রাইডার। প্যান্ট তুলে দেখলো জায়গাটা দ্রুত ফুলে উঠছে, আর উপর দিকে চামড়াটা ফেটে গেছে। বুলেটের আঘাতে এক টুকরা পাথর ছিটকে এসে ওর পায়ে লেগেছে। একটা লাভার ঢিবির আড়ালে উবু হয়ে বসে পায়ের অবস্থাটা কাটিয়ে আবার এগোলো। খোঁড়াচ্ছে রাইডার। শিনবনটা প্রচণ্ড আঘাতে থেতলে গেছে। হাড় না ভাঙলেও ওই রকমই কষ্ট হচ্ছে। উপায় নেই, মরণ পর্যন্ত ওকে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। এম্বুশের কায়দা কানুন ওর চেয়ে ববের অনেক ভালো জানা আছে। আর যাই হোক, ওদিক দিয়ে ববের চুরি নেই। গুলি করার মতো কোনো টার্গেটই দেখতে পাচ্ছে না পল। পিছন দিকে চেয়ে ওর কলজে শুকিয়ে এলো। লাভার দেয়ালটা 30 ফুট উঁচু। 3 দিক থেকে ওকে ঘিরে রেখেছে। বেরোবার কোনো পথ নেই। চালাকি করে ওকে ভেড়ার মতো খেদিয়ে এখানে এনে আটকানো হয়েছে। এখান থেকে বেরোতে হলে ববের রাইফেলের মুখে ওকে আগে বাড়তে হবে। ঠিক সেটাই আশা করবে বব। আপাতত শিকারীর চোখের আড়ালে রয়েছে রাইডার। পরিস্থিতিটা জরিপ করে দেখল লাভা একদিকে কিছুটা ঢালু, ওদিক দিয়ে বৃষ্টির পানি গড়িয়ে যাচ্ছে। মাথা নিচু করে কুঁজো হয়ে দেয়ালের দিকে ছুটল সে। ডান দিকে নিরেট দেয়াল, তারপরে একটা বুদবুদের গর্তে 70 ফুট নিচে কয়েকটা পাইন গাছ জন্মেছে, কিন্তু গাছের মাথা এখনো গর্তের মুখ পর্যন্ত পৌঁছাতে পারেনি। ঘুরে উল্টো দিকে গেল পল। হাতে বেশি সময় নেই। এখানে কোনো আড়াল দূরের কথা, লুকোবার মতো জায়গাও নেই। এখন একটু থমকালো রাইডার। দৌড়াদৌড়ি করে বেড়ানোর চেয়ে মাথা ঠান্ডা করে 1 মিনিট ভাবা ভালো। এখানেও অপেক্ষা করলে কচুকাটা হয়ে যাবে। গুলি করার মতো কোনো টার্গেটও দেখার সুযোগ পাবে না। বামে ফিরল পল। দেয়ালটা এখানে বাঁক নিয়েছে। তারপর কয়েক ফুট নিচে নেমে আবার এগিয়ে গেছে, কিন্তু এখানেও কোনো আড়াল নেই। এবার একটা সুযোগ দেখতে পেল। দেয়ালের ভিতরে একটা চিমনির মতো জায়গা রয়েছে। সোজা উপরে উঠে গেছে। উপরের দিকটা একটু চওড়া, ফাটলের নিচের দিকটা ওর মাথার সমান উঁচু। নিচের দিকে কয়েক ইঞ্চি থেকে শুরু করে উপর দিকে 4 ফুট মতো চওড়া। ফাটলের ভিতরে থাকাকালীন যদি বব ওকে দেখে তাহলেই সর্বনাশ। কোনো উপায় থাকবে না। অসহায় অবস্থায় মরতে হবে। ওদিক দিয়ে উপরে ওঠা সম্ভব হবে কিনা তাও সে জানে না। হয়তো পড়ে যেতে পারে। পাহাড়ে চড়া লোকের ভাগ্যে প্রায়ই এমন ঘটে। উপায় নেই, ওই পথেই ওকে চেষ্টা করতে হবে। দেয়ালের বাঁকটা ববের দৃষ্টির আড়ালে। সে আশা করছে যে উপরে ওঠার আগে বব
এখানে পৌঁছবে না। ইংরেজি ভি আকারের ফাটলে হাত দিয়ে ধরার মতো কোনো জায়গা নেই। পিছনে কোথাও পাথরের উপর বুটের আওয়াজ ওর কানে আসলো। উপর দিকে আর একবার চেয়ে রাইফেল কাঁধে নিয়ে লাফিয়ে উঠে ফাটল বেয়ে উঠতে শুরু করলো রাইডার। 19। অনেক কষ্টে শেষ পর্যন্ত হাত পা ছিলে উপরে পৌঁছলো রাইডার। শেষটুকু উঠতে বেশি কষ্ট হয়েছে। নিচে পাথর গড়ানোর শব্দ পাচ্ছে রাইডার। আবার মোকাসিনের জুতোর আওয়াজ কানে এলো। একটা কালো ছায়া দেখে গড়িয়ে সরে গেল। সাথে সাথে একটা গুলি বেরিয়ে গেল ওর পাশ ঘেঁষে। ভেজা পাথরের উপর শটান পড়ে আছে রাইডার। উপরে ওঠার পরিচমে জোরে জোরে শ্বাস নিচ্ছে। মুখের উপর বৃষ্টির ফোঁটা পড়ছে। রাইফেলটা কাঁধ থেকে নামিয়ে আরেকটু সরে এদিক ওদিক চাইল। এখান থেকে ওর গোপন আশ্রয়টা দেখা যাচ্ছে না। অনেক দূরে দক্ষিণ পশ্চিমে সবুজ দেখা যাচ্ছে। ওটাই হোল ইন দ্য ওয়াল। সাবধানে লাভার রিম থেকে সরে গেল। দেখে শুনে পা ফেলতে হচ্ছে, নইলে শরীর ফলার মতো ধারালো কাচের মতো লাভায় বুটের তলা ফালি ফালি হয়ে কেটে যাবে। একটা বেরিয়ে থাকা পাথরের তলায় আশ্রয় নিয়ে মনে মনে বৃষ্টিকে গালি দিচ্ছে বব। বৃষ্টির ভিতর নজর ভালো চলে না, তাছাড়া বৃষ্টিটা ঠান্ডা। ছোট্ট একটা আগুন জ্বেলে এখন পর্যন্ত যা যা ঘটেছে সেগুলো ভেবে দেখল বব। ভাবতে গিয়ে ওর অস্থিরতা বেড়ে যাচ্ছে। কিছুই তার পক্ষে যাচ্ছে না। ওই রাইডার লোকটার উদ্ভাবন ক্ষমতা দেখে অবাক হতে হয়। পাখা ছাড়া কেউ ওই পথে উঠতে পারবে এটা কে আশা করবে? কিন্তু রাইডার তাই করেছে। নিজের জন্য চা তৈরি করলো বব। রাইডার কোথাও যাবে না। সাধারণত বব যার পিছু নেয় সুযোগ পেলে তারা সটকে পড়তে চাইবে। কিন্তু রাইডার ওই দলে পড়ে না। সে এর শেষ দেখে ছাড়বে। শুকনো মাংস চিবাতে চিবাতে চায়ে চুমুক দিয়ে বাইরের বৃষ্টি দেখছে বব। ওর কাঁধের কিছুটা তীরের আঘাতে আড়ষ্ট হয়ে আছে। প্যান্ট ছিঁড়ে গেছে, শরীরও ভেজা। লাভার ঘষায় দেহের ডজনখানেক জায়গায় কেটেছে বা আঁচড় লেগেছে। বিদ্যুৎ চমকে উঠল। বাজ পড়ার শব্দ ক্যানিয়নে প্রতিধ্বনি হয়ে ফিরছে। চায়ে আর একটা চুমুক দিল বব। এবার কাজটা শেষ করতে হবে। একটা মানুষ খুন করা বাকি রয়ে গেছে। আঙুলের ফাঁকে ধরা কাপড়টাকে উড়িয়ে দিয়ে শব্দ করে বুলেটটা পাইন গাছের গুড়িতে ঢুকে গেল। গড়িয়ে সরে গেল বব। প্রচণ্ড ঝাঁকিতে হাতের আঙুলগুলো এখনো ঝিমঝিম করছে। হাত বাড়িয়ে রাইফেলটা কাঁধে টেনে নিল। গুলিটা সত্যিই তাকে অবাক করেছে। সে নিশ্চিন্তে ছিল যে রাইডার ক্লিফের উপরেই আছে। ওখান থেকে ঘুরে নামতে অনেক সময় লাগবে। ওঠার চেষ্টা করতেই পরপর আরো 3টে বুলেট এলো। প্রথম গুলি আগুনটাকে ছিটকে দিল। দ্বিতীয়টা কালো গাছের গুড়িতে লাগলো। তৃতীয়টা ওর বাম হাতের ছোট আঙুলটা অদৃশ্য হলো। হামাগুড়ি দিয়ে ঝোপের ভিতর ঢুকে উপরে চাইতেই আবার ওর দিকেই চেয়ে আছে রাইডার। এক লাফে ঝোপের ভিতর থেকে বেরিয়ে ছুটতেই ফাটলের ভিতর ঢুকে হাতের উপর ভর করে কিছুক্ষণ ঝুলে থেকে হাত ছেড়ে একেবারে নিচে পড়ল। গুলির শব্দ যেদিক থেকে এসেছে সেদিকেই ছুটল সে। একেবারে নিচে পড়ল। আর একটা বুলেট অল্পের জন্য ওকে মিস করলো। চট করে দুটো পাথরের ফাঁকে ঢুকে রাগে আর উত্তেজনায় ফুঁপিয়ে উঠল। রাইফেলে এখনো গুলি আছে। তবু আবার গুলি ভরে নিল বব।
প্রচণ্ড কামড় রয়েছে রাইডারের গুলিতে। শক্তিশালী রাইফেল। উপর হয়ে হামাগুড়ি দিয়ে একটা অন্ধকার গুহায় ঢুকে গেল বব। রাত হতে আর বেশি দেরি নেই। রাইডারের সব শক্তি নিঃশেষ হয়ে গেছে। অত্যন্ত ক্লান্ত। ববের ক্যাম্পে এসে হাজির হলো রাইডার। তুবড়ানো চায়ের কাপটা পড়ে আছে। ববের হাওয়ারস্যাকটাও রয়েছে। নিজের জন্য এক কাপ চা তৈরি করলো। ওর কপাল ভালো, যে ক্লিপ থেকে নামার একটা সহজ রাস্তা পেয়ে গিয়েছে। কপাল জোরে বৃষ্টি আর মেঘের ভিতরেও ধোয়ার নীল রেখা দেখতে পেয়েছে। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। চা শেষ করে কাপটা ফেলে দিয়ে উঠে দাঁড়ালো রাইডার। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কাটা জায়গাটা কালো হয়ে আছে। বেশ ফুলে উঠেছে ওর পা। ক্লান্তিতে পেশিগুলো ভারী হয়ে রয়েছে। লাভার ছোঁয়ায় হাতের তালু অনেক জায়গায় কেটেছে। কতটা পথ সে চলেছে তা নিজেও জানে না। এখনো বৃষ্টি পড়ছে। মনে হচ্ছে ঝড়ের পুরো বোঝাটা যেন ওরই কাঁধে চেপে বসেছে। রাইফেলটা খুব ভারী ঠেকছে। কোথায় কখন যেন একটা পিস্তলও খুইয়েছে। বিশ্রাম দরকার। 2 মাইল পথ পাড়ি দিয়ে পার্কে ফিরে আসার পথে একবার পটকান খেয়ে হাঁটু ছিলেছে, প্যান্টটাও ছিঁড়েছে। পার্কে নেমে টানেল দিয়ে সোজা পাথরের কেবিনে চলে এলো। ভেজা কাপড়ে অসম্ভব শীত করছে। আগুন জ্বেলে শরীরটাকে গরম না করলে আর চলছে না। শরীরের উপর আজ অনেক ধকল গেছে। গনগনে আগুন জ্বেলে জামা কাপড় খুলে একটা কম্বল নিয়ে গা মুছে ফেললো রাইডার। এখনো শীতে কাঁপছে। কফি চাপিয়ে 1 টিন খাবার গরম করতে দিল। তারপর একটু ভেবে আর 1 টিন খাবার নিল। ব্যাংকে বসে যত্ন করে রাইফেল আর পিস্তল পরিষ্কার করে গুলি ভরে পরীক্ষা করে দেখল। প্রত্যেকটা গুলি ভরার আগে কাপড় দিয়ে ভালো করে মুছে নিল। দরজায় ভালো করে খিল এঁটে যখন বিছানায় শুলো তখনও কাঁপুনি থামেনি ওর। অত্যন্ত ক্লান্ত সে। ববকে অ্যালামিটোসে ফিরতে দেখলো টিনা ক্রোমওয়েল। রাস্তার লোকজন থেমে দাঁড়িয়ে ওকে দেখছে। ক্লান্তিতে প্রায় ভেঙে পড়ছে ভাঙা লোকটা। জামা কাপড় চুপচুপে ভেজা। বাম হাতে একটা ব্যান্ডেজ বাঁধা। চোখের কোণে কালি পড়েছে। জেনারেল স্টোরের সামনে ঘোড়া থামিয়ে নামতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিল। এদিক ওদিক চেয়ে দেখে ভেতরে ঢুকলো বব। 2 বাক্স গুলি কিনে দোকানিকে জিজ্ঞেস করলো, ডাইনামাইট আছে? 50 কাঠি ডায়নামাইটের সাথে ক্যাপ আর ফিউজও নিল। শুকনো রাখার জন্যে প্লাস্টিকের পাতলা বর্ষাতি দিয়ে পেঁচিয়ে নিল। বাইরে বেরিয়ে ঘোড়াটাকে আস্ত বলে রেখে গ্রান্ডে ঢুকলো। তারপর কয়েক মিনিটের মধ্যেই গভীর ঘুমে অচেতন হলো। স্টোরে ঢুকলো টিনা। হাওয়ার্ড। ওই লোকটা কি কিনলো? গুলি আর কিছু ডিনামাইট, বলল হাওয়ার্ড। মনে হচ্ছে কেউ কোথাও খুঁটি গেড়ে রয়েছে। ডায়নামাইট দিয়ে ব্লাস্ট করে বের করাই ওর মতলব। তাড়াতাড়ি দোকান থেকে বেরিয়ে ডিভাইড সেলুনের দিকে এগোলো টিনা। ফিল, বাইরে দাঁড়িয়ে ডাকলো সে। স্টিফেন বা আমাদের রাঞ্চের কেউ ওখানে আছে? চেয়ার পিছনে ঠেলার শব্দ হলো। একটু পরে দরজায় পিট স্টিফেনকে দেখা গেল। রকলি আর গ্রেগো রয়েছে ওর পেছনে। কি ব্যাপার বস? কোনো বিপদ হয়নি তো? পিট, তুমি কি ববকে ব্যাগ ট্র্যাক করতে পারবে? এখন সে হোটেলে বিশ্রাম নিচ্ছে।
কিন্তু আমার মনে হয় পলকে ডায়নামাইট দিয়ে উড়িয়ে দেওয়ার মতলব করছে বব। ডায়নামাইট? চোখ দুটোকে কুঁচকে ছোট করে বাইরে বৃষ্টির দিকে চাইল স্কিফিন। বৃষ্টিতে যদি ট্রাক একেবারে ধুয়ে না যায় তাহলে পারবো। গ্রেগ, তোমার ঘোড়া নিয়ে তৈরি হও। আমার জন্য একটা ঘোড়া এনো। ওকে আমরা খুঁজে বের করব। ওভাবে মরতে দেব না। একটু ইতস্তত করে পিট আর রকলির দিকে চাইল গ্রেগ। এর চেয়ে সহজ একটা উপায় আছে ম্যাম। ববকে মেরে ফেললেই সব চুকে যায়। না, ওকে তোমরা মারতে ঠিকই পারবে, কিন্তু তোমাদেরকেও মারা পড়তে পারে। পলকে খুঁজে বের করে ওকে রাঞ্চে নিয়ে যাব আমরা। জেনারেল স্টোরে ঢুকে একটা রাইফেল কিনলো টিনা। ওরটা রাঞ্চে রয়ে গেছে। ওরা চারজন রওনা হয়ে গেল। ট্র্যাক করতে বিশেষ অসুবিধা হলো না। নরম ভেজা মাটিতে গভীর দাগ পড়েছে। ট্র্যাক শেষ হলে ওরা দেখতে পেল ঘোড়াটা সারাটা দিন কোথায় দাঁড়িয়েছিল। হলে ঘোড়া আনতে গিয়ে গুলির শব্দ শুনেছি আমি, বলল রকলি। লাভার উপরই কোথাও গুলি হচ্ছিল। নিজের টেইল ঢাকার কোনো দরকার আছে বলে মনে করেনি বব। চিহ্ন দেখে পার্কে ঢোকার মুখের কাছে পৌঁছে গেল ওরা। আমাদের সামনে বিপদ আছে, সাবধান করলো রকলি। 2 ঘন্টার বেশি ঘুমাবে না বব। ফিরে এসে ওর ব্যাপারে আমাদের নাক গলানো পছন্দ করবে না। লোকটা এলে ওকে সাহায্য করার ব্যবস্থা করা যাবে। চলো ভিতরে যাওয়া যাক। কেবিনের কাছে পৌঁছে গ্রেগ বলল, দরজা ধাক্কা দেওয়াটা নিরাপদ হবে না। দরজা ফুটো করেই গুলি করতে পারে রাইডার। কোনো জবাব দিল না টিনা। জোরে দরজার উপর আঘাত করে ডাকলো, পল রাইডার। কয়েক মিনিট পরে ভিতর থেকে সাড়া পাওয়া গেল। কে? আমি টিনা। পল? টিনা ক্রোমওয়েল। আমার সাথে 3 জন রাঞ্চের লোক আছে। বব শহরে ডায়নামাইট কিনতে গেছিল। দরজা খুলে গেল। প্রথমেই রক্তে ভেজা প্যান্টের পায়ের দিকে টিনার চোখ পড়ল। জখম হয়েছে তুমি? আমি দেখছি কতটা লেগেছে। না, বাধা দিল পল। বব যদি ডায়নামাইট এনে থাকে তবে তোমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। হয়তো উপর থেকে কেবিনের উপর ডায়নামাইট ফেলবে সে। ঠিক তাই করবে বব, সমর্থন করলো রকলি। আমার মতে আমাদের সবারই বেরিয়ে পড়া উচিত। তোমরা যাও, আমি থাকছি। টিনা প্রতিবাদ করার জন্য মুখ খুলতেই সে আবার বলল, আমার থাকতেই হবে। মানুষ যদি একবার বিপদ এড়িয়ে পালিয়ে বেড়াতে শুরু করে তবে চিরজীবন তাকে পালিয়েই বেড়াতে হয়। চোখ তুলে পলের চোখে চোখ রাখলো টিনা। পল, তুমি জখম হবে। এগুলো শেষ হলে ভাবছিলাম তোমার সাথে রাঞ্চে গিয়ে দেখা করব। বাসায় থাকবে তো? তাই করো পল, আমি বাসাতেই থাকবো। নতুন করে বাসা বানাচ্ছি আমরা। তোমার জন্য ওতে জায়গা থাকবে। গ্রেগ, টিনাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। ববকে যেটুকু চিনেছি তাতে সন্দেহ নেই এতক্ষণে সে রওনা হয়ে গেছে। ওরা চলে যাবার পরে আবার কেবিনে ঢুকলো পল। এই জায়গাটার কথা আর গোপন নেই, অনেকেই জেনে ফেলেছে। এতদিন যা গোপন ছিল তা আর এখন গোপন নেই। পকেটে গুলি ভরে রাইফেল তুলে নিল রাইডার। আকাশটা এখনো মেঘলা। বাইরে বেরিয়ে চারপাশটা ভালো করে দেখে টানেলের ভিতর দিয়ে বড় পার্কে চলে এলো। ঘোড়াগুলো আগ্রহের সাথে ওর দিকে এগিয়ে এলো। নিচু স্বরে ওদের সাথে কথা বলল রাইডার। তারপর লাভার দেয়ালে উঠে কেবিনের দিকে ফিরে চলল। রাত হয়ে আসছে, মেঘ ডাকছে। এক পলসা বৃষ্টি লাভা স্তরের উপর দিয়ে লাফাতে লাফাতে দূরে সরে গেল। বিদ্যুতের চমকে মেসার মাথায় কালো গাছগুলো পল দেখতে পাচ্ছে। ওর সামনে বেশ চওড়া হয়ে এগিয়ে গেছে লাভার চোর। এই পাথরের তলাতেই ঢাকা পড়ে আছে গোপন কেবিনে পৌঁছাবার টানেল। মাথাটা দেখে প্রথমে সে ওটাকে পাথর বলে ভুল করেছিল। অনেকক্ষণ ওটা স্থির ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওটাকে নড়তে দেখলো রাইডার। একটা মানুষ দাঁড়িয়ে আছে ওখানে, ওর বগলে একটা প্যাকেট। লোকটা সামনে এগোলো। ওর এক হাতে প্যাকেট আর অন্য হাতে রাইফেল। লাভা স্তরের কিনারের দিকে যাচ্ছে সে। রাইফেল তুলল রাইডার। বব ওর রাইফেলের নিশানার ঠিক মাঝখানে,
কিন্তু গুলি করতে পারল না পল। রাইফেলটা ডান হাতে নিয়ে উঠে দাঁড়ালো রাইডার। বব, চিৎকার করে ডাকলো সে। দূরে মেঘের ডাক শোনা যাচ্ছে। ফিরে ওর দিকে চাইল বব। ওদের মধ্যে মাত্র 40 গজের ব্যবধান। ববের লম্বা দেহটা ধূসর আকাশের গায়ে স্পষ্ট ফুটে রয়েছে। তাহলে শেষ পর্যন্ত এইভাবেই আমাকে যেতে হবে? প্রশ্ন করলো বব। যাই হোক, তুমি যথেষ্ট সুযোগ আমাকে দিয়েছ। কথাগুলো ধীরে বলল। ওর রাইফেলের মাথাটা দ্রুত উপরে উঠে এলো। রাইডারও কোমরের কাছে রাইফেল তুলেই ট্রিগার টিপে দিল। হোঁচট খেলো বব। রাইফেলটা হাত থেকে পড়ে গেল। হাঁটুর উপর বসে পড়ল সে। রাইডার আর গুলি করল না, তবে পা ফাঁক করে দাঁড়িয়ে রাইফেল তৈরি রেখেছে। আমার কাজ শেষ করে দিয়েছ তুমি, বলল বব। একটা সিগারেট খেতে পারি? খাও। মুহূর্তের জন্য ম্যাচের আলোয় ববের কঠিন মুখটা দেখা গেল। হাত দিয়ে আগুনটা বাতাস থেকে আড়াল করে সিগারেট ধরিয়ে উঠে দাঁড়ালো। ওর পেছনে একটা স্পার্ক দেখা গেল। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ রাইডার। তুমি কি দ্য ক্রসিংয়ের সেই ছেলে? ওর গলার স্বরে কি যেন ছিল, কিসের একটা আভাস। আর একটা স্পার্ক দেখা গেল। আর একটা। হঠাৎ ব্যাপার বুঝে আতঙ্কিত হয়ে উঠল রাইডার। শয়তান, পাজি, খুনি। ববের হাত চক্র আকারে ঘুরল। ওর হাতের কালো প্যাকেটটা থেকে স্পার্ক বেরোচ্ছে। ডায়নামাইট। গুলি করলো রাইডার। যত জলদি হাত চলে গুলি চালিয়ে যাচ্ছে। এতে কাছে থেকে ভারী রাইফেলের এত কাছে থেকে ভারী রাইফেলের গুলিতে ববের দেহ বারবার ঝাঁকি দিয়ে উঠছে। কালো প্যাকেটটা ওর হাত থেকে ছুটে ওর সামনেই পড়ল। লাফিয়ে এগিয়ে প্যাকেটটা আবার ধরবার চেষ্টা করলো। পাথর ফাটার প্রচণ্ড শব্দে এর সাথে অদৃশ্য হলো বব। ঝাঁপিয়ে একটা পাথরের আড়ালে আশ্রয় নিল রাইডার। পাথর বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ স্থির পড়ে থেকে শেষ কয়েকটা পাথর মাটিতে পড়ার পর উঠে দাঁড়ালো। ওরা পৌঁছানোর আগেই ওদের আসার শব্দ শুনতে পেল রাইডার। পল, পল, তুমি কোথায়? এই যে আমি, টিনা, সাড়া দিল পল। আমার কিছু হয়নি। বৃষ্টির পরে বাতাসটা পরিষ্কার। অ্যালামিটোসের বাড়িগুলো থেকে ভেজা ভাবটা এখনো কাটেনি। ইসরায়েলের সাথে বাঁধা কয়েকটা ঘোড়া মাথা তুলে ক্রোমওয়েল রাঞ্চের লোকজনকে শহরে আসতে দেখল। যেন আগে থেকে প্ল্যান করাই ছিল। রাস্তায় সরিয়ে মিশে গেল ওরা। পল রাইডারের সাথে গ্র্যান্ড হোটেলের দিকে এগোলো টিনা। সিঁড়ির উপর একটু থামলো ওরা। তোমাকে কি এটা করতেই হবে? হ্যাঁ, করতেই হবে। ঠিক আছে। টিনা সরাসরি পলের চোখের দিকে চাইল। বাবা সবসময়ই বলতো, কিছু এমন কাজ আছে যা পুরুষদের না করলে চলে না। আমি এটুকুই বলবো, যদি করতেই হয় ভালোভাবে করো। হেসে বলল পল। টিনা অবাক হয়ে লক্ষ্য করল। হাসলে ওর মুখটা চমৎকার উজ্জ্বল হয়ে ওঠে। নিশ্চয়, কাজটা ভালোভাবেই করব। জেক টানার ডিভাইড সেলুনের সামনে দাঁড়িয়ে আছে। ওর দিকে এগিয়ে গেল রাইডার। লোকটা মারা গেছে, জেক। মুখ থেকে চুরুটটা নামিয়ে বিরক্তির সাথে ওটার দিকে একবার চেয়ে রাস্তায় ছুঁড়ে ফেলল। কে মরেছে? বব। গত রাতের লাভার উপর মারা পড়েছে। বড় বড় চোখে কতক্ষণ রাইডারের দিকে চেয়ে থাকলো টানার। তাতে আমার কি? তোমাকে জানিয়ে দিলাম। এবার আগামী ট্রেনে চেপে তুমি এখান থেকে বিদায় হবে। কোনোদিন আর এ মুখও হবে না, তাই নাকি? তাই। ইচ্ছা করলে স্বেচ্ছায় যেতে পারো, আর না হলে তোমাকে পিটিয়ে লাশ করে পাঠানো হবে। দেখলাম খোঁড়াচ্ছ। পায়ে কি হয়েছে? বেশি সময় নেই যে, ট্রেন এসে পড়বে। আমি না গেলে কি আমাকে গুলি করবে? না। শুনে না, শুনেছি তুমি নাকি ভালো ঘুষাঘুষি করতে পারো, বলে বড়াই করো। কি ঠিক বলেছি? আমার বিরুদ্ধে খালি হাতে লড়ার মতো বোকামি তুমি নিশ্চয় করবে না। হাত ওঠালো সে। এগুলো দিয়ে পিটিয়ে মানুষ মারার রেকর্ড আমার আছে। মুশকিল হচ্ছে, বোকামি করা আমার স্বভাব। কথা শেষ করে ঘুষি চালালো রাইডার। দ্রুত বাম হাতে মারা ঘুষিটা জেকের অর্ধেক ওঠানো হাতের ফাঁক দিয়ে মুখে আঘাত করলো। হাত তুলে থ্যাতলান ঠোঁট শুয়ে দেখলো টানার। আমার কোটটা খুলতে হবে, বলল সে।
ঘুষির ওজন দেখে মনে হচ্ছে 1 মিনিটের কিছু বেশিই লাগবে। দুজনেই শান্তভাবে প্রথমে কোট, তারপরে টাই খুলে মুখোমুখি দাঁড়ালো। পল হান্টার, তোমাকে পিটিয়ে আজ শেষ করব। ওদের চারপাশে এর মধ্যেই অনেক লোক জড়ো হয়ে গেছে। মিথ্যে বড়াই করো না, জেক। এখানে সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি হারলে তোমাকে $5,000 দেব, আর তুমি হারলে পরের ট্রেনেই তোমাকে অ্যালামিটোস ছাড়তে হবে। ঠিক আছে, কিছু উপরি রোজগারে আমার আপত্তি নেই, হাতের সুখটাও মিটবে। গোল করে ঘুরতে শুরু করলো ওরা। কত বড় একটা চ্যালেঞ্জের মোকাবেলা করতে দাঁড়িয়েছে এটা ভালো করে জানে রাইডার। ওর পা এখনো বেশ আড়ষ্ট হয়ে আছে। লাভার উপরে কঠিন যুদ্ধের পরে এখনো পুরো শক্তি ফিরে পায়নি, কিন্তু জিতটা পুরোপুরি আছে। পল বুঝতে পারছে লোকজনের সামনে হারিয়ে ওর দম্ভ ভাঙতে পারলে তবেই নিউ ইয়র্কে ফিরে যাবে টানার। পেটে ঘুষি মারার ভঙ্গি করায় টানার হাত নামিয়ে ওটা ঠেকাতে গিয়ে মুখের উপর প্রচণ্ড একটা ঘুষি খেল। যথেষ্ট হয়েছে বলে উন্মাত্তের মতো এগিয়ে এলো টানার। আড়ষ্ট পায়ের জন্য দ্রুত নড়তে পারছে না পল। চোয়ালে একটা ঘুষি খেয়ে কেঁপে উঠল। মোষের মতো ভারী দেহের চাপে পিছিয়ে যেতে বাধ্য হচ্ছে রাইডার। মাথা নিচু করে ঘুষি কাটিয়ে টানারের ডান হাতের কবজি বগলের তলায় চেপে ধরে ডান হাতে পরপর পেটে আর পাঁজরে দুটো মারল। চট করে ওকে ছেড়ে দিয়ে আরও দুটো মারল মুখে আর চোখে। তারপর সামনাসামনি দাঁড়িয়ে দুজনেই সমানে কিছুক্ষণ ঘুষি ছুড়ল। ঠেলতে ঠেলতে রাইডারকে হিস রেইলের উপর নিয়ে ফেলল জেক। রেল ভেঙে দুজনেই মাটিতে পড়ল। গড়িয়ে উঠে দৌড় শুরু করার ভঙ্গিতে ঝাঁপিয়ে পড়ে মাথা দিয়ে গুঁতো মারল টানারের পেটে। হা করে দম নিচ্ছে জেক। প্রচণ্ড একটা হুক বসালো রাইডার ওর থুতনির উপর। একটা লাথি মারল সোলার প্লেক্সাসের উপর। দুভাজ হয়ে গেল জেক। হাঁটু দিয়ে নাকের উপর মারতেই আবার সিধে হলো। জেকের নাক ভেঙে গলগল করে রক্ত পড়ছে। মুখের উপর আরও দুটো ঘুষি খেয়ে মাটিতে পড়ল, আর নড়ছে না। ঘোড়া পানি খাওয়ানোর টবের ধারে গিয়ে মুখ ধুয়ে গ্রান্ডে ঢুকলো রাইডার। ডাইনিং রুমে পলিন বসে আছে, পলের পাশে টিনা। জেককে হারিয়ে দিয়ে এলে? পলিন বলল, আমি জানতাম ও পারবে না। পকেট থেকে একটা লকেট বের করে পলিনের হাতে দিল রাইডার। এটা ববের পকেটে পেয়েছি, জিনিসটা তোমার। নিউ ইয়র্কের অ্যাটর্নিকে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করতে বলবো। তুমি তাহলে এখানেই থাকছো? টিনা পলের আরও কাছে ঘেঁষে দাঁড়ালো। নিশ্চয়, আমি এখানেই থাকবো, বলল রাইডার। তারপর টিনার দিকে ফিরে বলল, পশ্চিমে রাইডার, একটা কঠিন নাম। তুমি কি আমার সাথে ওই নাম শেয়ার করবে? মানুষের কাজেই তার নাম হয়। তুমি ওই নামটাই রাখবে জেনে আমি খুশি হয়েছি। ঠান্ডা সকালে বাচ্চা ছেলেটা কিভাবে কষ্ট করে রাস্তার পাশে বসেছিল, আর সেই নিঃসঙ্গ শিপ স্কিনের কোট পরা আরোহীর কথা ভাবছে পল। তার কাছে আমার অনেক ঋণ, বলল পল। সমাপ্ত।